প্রফেসর ইউনূসের সরকারের একটা বড় সমস্যা হচ্ছে যে তার কিছু ব্লাইন্ড স্পট আছে, মানে যে জায়গাটা অন্ধকার আর কি, সেটা হইতেছে এনজিও বায়াস। প্রফেসর ইউনূস নিজেও এনজিওর লোক, তাই এনজিওর লেন্স দিয়া উনি রাষ্ট্রকে দেখেন। এইটা উনার একটা লিমিটেশন। আপনি দেখবেন যতগুলো ডিজাস্টার করছে প্রফেসর ইউনূসের সরকার, তার সবগুলো আসছে এই এনজিও বায়াস থেকে, এনজিও লেন্স দিয়া রাষ্ট্রকে দেখার কারণে। আমার পুরো সাংবাদিকতার ক্যারিয়ারে আমি জীবনে একবার মনে হয় এই পুলিশের পক্ষে নিউজ করেছি। সেটা হচ্ছে এই যে গেল ঈদ গেল, এই ঈদের মধ্যে পুলিশের পক্ষে একটা নিউজ করেছিলাম, ব্যাপক তেল দিয়েই করেছিলাম। কারণ হচ্ছে পুলিশকে একটু তেল দিয়ে তৈলাক্ত করে তারপরে ভালো একটা পজিশনে আনার জন্য। মানে ধরেন পুলিশের বাংলাদেশ মানে পুলিশ ভাই, আপনারা রাগ করেন না, আপনাদের চরিত্রটাই বানানো হয়েছে। এখানে কেউ সৎ থাকলেই তার চাকরি করা কঠিন। অনেক সৎ মানুষ আছেন আপনারা, কিন্তু সংস্থাটা মূলত করাপ্টেড একটা সংস্থা। এখানে মানে অন এভারেজ বলে দেওয়া যায় পুলিশ ঘুষ খায়, এটা বলা যায়। যদি আপনাদের আলোচনা একটু বেশি আসে, কেন আসে এটা বলতে পারেন যে খালি আমাদের নিয়ে আলোচনা হয়। কারণ হচ্ছে আজকের পুরো ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হতে বাধ্য হবেন। আমরা জানি যে স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। উনি থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটেছে আপনাদেরকে প্রমাণ সহকারে আমি দেখাবো। তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। সেটা হইতেছে এনজিও বায়াস। প্রফেসর ইউনূস নিজেও এনজিওর লোক, তাই এনজিওর লেন্স দিয়া উনি রাষ্ট্রকে দেখেন। এইটা উনার একটা লিমিটেশন। আপনি দেখবেন যতগুলো ডিজাস্টার করছে প্রফেসর ইউনূসের সরকার, তার সবগুলো আসছে এই এনজিও বায়াস থেকে, এনজিও লেন্স দিয়া রাষ্ট্রকে দেখার কারণে। এখন অনেকে কইবেন আপনি আবার প্রফেসর ইউনূস সরকারের সমালোচনা শুরু করলেন কেন? আমি কয়েকটা এপিসোড আগে বলেছিলাম যে প্রফেসর ইউনূস বুঝা হোক না বুঝা হোক, যদি ইন্ডিয়ান লাইন অনুসরণ করেন তাহলে ওনারে তো আমি ধরবো। শুধু আমি না, সারা দেশের মানুষ ধরবে। প্রফেসর ইউনূসের ক্ষমতার উৎস সাধারণ মানুষ। সাধারণ মানুষই ওনাকে অকুণ্ঠ সমর্থন দিয়ে ক্ষমতায় রাখছে, কিন্তু এই সমর্থন তো আনকন্ডিশনাল না, শর্ত ছাড়া না। পাবলিকে দিচ্ছে সমর্থন, আর সেই সমর্থনের বলে বলিয়ান হইয়া হারকুলিস হইয়া উনার পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের কাছে 1971-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলে। আর সেই নিউজটা যখন মানব জমিনে ছাপা হয়, সেইখানে প্রফেসর ইউনূস আপনার ছবি থাকে। আর বেকুবগুলা জানেই না পাকিস্তান তিনবার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইছে 1971-এর জন্য। একবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের লেভেলে, আরেকবার প্রাইম মিনিস্টার লেভেলে, আর একবার রাষ্ট্রপতির লেভেলে। মানে আর কয়বার ক্ষমা চাইতে হবে? আর একবার ক্ষমা চাইলে আপনার বা দেশের কি লাভ হবে? হাসিনার বুড়ি বয়সে অর্গাজম হবে, এছাড়াও তো আর কোনো অবজেক্টিভ নেই এটা বলার। যাই হোক, এবারে আসি আজকের ইস্যুতে। আজকের ইস্যুটাও খুব গুরুত্বপূর্ণ। নারী বিষয়ক সংস্কার কমিশন তার রিপোর্ট জমা দিছে। তো প্রফেসর ইউনূস সেই রিপোর্টের কিছু অংশ ওনার ফেসবুকে শেয়ার দিচ্ছেন। এটা নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। প্রথমে বলি, এই কমিশন গঠন করা হয়েছিল 18ই নভেম্বর। জাতীয় ঐক্যমত কমিশনের আলাপ শুরু হয়ে গেছে এর মধ্যে, তারপরে এই প্রস্তাব জমা পড়লো। 18ই ফেব্রুয়ারিতে এই রিপোর্ট জমা দেওয়া উচিত ছিল হিসাব অনুযায়ী। তারপরে 2 মাস বেশি লাগাইছেন ওনারা। এই নারী বিষয়ক কমিশনের বিষয়ে প্রফেসর ইউনূসের মনে হয় খুব উচ্ছ্বসিত। ওই যে কইছি না, ওনার এনজিও বায়াস আছে, সেই থেকে উনি বলছেন যে কয়টা করে ফেলা যায় তা দ্রুত করে ফেলতে হবে, আর পাঠ্য বইয়ের মতো ছাপায় বিলি করতে হবে। কোনো কমিশন নিয়ে প্রফেসর ইউনূসকে এত উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছেন? দেখেন নাই। আপনি তো স্যার পড়েন নাই রিপোর্ট, না পড়ে বিলি করার কথা কইলেন। এটা ছাপায় বিলি করতে গেলে আপনার সরকারের লোকেরা মার খেয়ে ভুট্টো হয়ে যাবে, আগে সাবধান করে দিলাম। একটু সামাল কইরা স্যার। উনারা কামের চাইতে আকামে বেশি পটু। আর 2 নম্বর হচ্ছে, ওনারা একেবারে বাংলাদেশের সমাজ, রাজনীতি, জনগণ, গণমানুষ এই সম্পর্কে কিছুই জানেন না। আপনি বলবেন এখানে শিরিনাপার মতো মুরব্বী আছেন, তাদেরকে আমি এই কথা বলতে পারি যে পারি স্যার। শিরিনাপা কইলেই সেটা অমৃত হয়ে যায় না। উনারে আমরা কিছু বলি না জাফরুল্লাহ ভাইয়ের সম্মানে, কিন্তু উনি একজন পার ইসলামোফোব মহিলা। আর এই কমিশনে যারা আছেন তাদের বেশিরভাগই তাই। উনাদের মিশন হইতেছে নারীর কান্দে বন্দুক রেখা ইসলাম কোপানির রাজনীতি করা। আপনাকে এক্সাম্পল দিই। নারী কমিশন বলছে ধর্মীয় আইন মেনে চলা,
বাধ্যতামূলক জন্য নারীদের প্রতি বৈষম্য হচ্ছে, আপনি নিজেই শেয়ার দিয়ে কইছেন। ধর্মীয় আইন অনুসরণ করা যে কোনো ধর্মের অনুসারীদের জন্য বাধ্যতামূলক। ধর্মের অনুসারীরা তো আনন্দ চিত্তে সেটা অনুসরণ করেন এবং মেনে চলেন। কেউ যদি দাবি করে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য বৈষম্য হচ্ছে, এটা খুবই বাজে অনুসিদ্ধান্ত। এর অর্থ হচ্ছে ধর্মীয় আইন মানা যাবে না, আর চূড়ান্ত মানে হচ্ছে ধর্ম থেকে দূরে থাকতে হবে। এটাই স্যার বাঙ্গু সেকুলারদের চুলকানি, আর এই চুলকানিকে আপনি প্রমোট করেছেন। এই কমিটি প্রতিনিধিত্বমূলক না, বাংলাদেশের আপামর নারীদের অংশগ্রহণ নাই এই কমিটিতে, যারা সংস্কারের নামে ধর্মীয় আইনের বিরুদ্ধে কৃপান তোলে বাংলাদেশের মানুষ তাদের সংস্কার প্রস্তাব ছুঁড়ে ফেলে দেবে। আবার দেখেন, যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার কথা বলছেন। ওনাদের মাথায় যে কোন দেশ থাকে আদর্শ হিসাবে জানি না, হয়তো পশ্চিম থাকে, পশ্চিমের চিন্তা পশ্চিমের প্র্যাকটিস ওনারা চাপাই দিতে চান বাংলাদেশের উপরে, ঝামেলা বাদে সেইখানে। কিন্তু ওনারা তো পশ্চিমের যে ডাইভার্স প্র্যাকটিস সেটা নিয়ে জানেন না, ওনাদের সেই জ্ঞানও নাই। আমার অনুমান ওনারা কিছুই জানেন না। ধরা যাক ফ্রান্সে কি নিয়ম জানেন? সুইডেন, নরওয়ে, ফ্রান্স এই সমস্ত দেশে যৌনকর্মী না, বরং ক্রেতাদের যারা যৌন সেবা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আনা হয়। এদেরকে বলা হয় নর্ডিক মডেল। তাহলে বুঝতে পারতেছেন যে পতিতাবৃত্তিকে কিভাবে কোন কায়দায় ট্যাকেল করা হয় পশ্চিমে। আপনি তো অপমানকর মর্যাদাহানিকর একটা পেশাকে আইনি কাঠামোর মধ্যে এনে বৈধতা দিতে পারেন না। আপনারা পতিতাবৃত্তি তো ইন্ডাস্ট্রি বানাইতে চাইতেছেন, সেখানে টাকা বিনিয়োগ হবে, আর বাংলাদেশের নারীরা সেখানে শ্রমিক হিসেবে কাজ করবে। মানে পতিতাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, পেনশন থাকবে, প্রমোশন হবে, পতিতারা ট্রেড ইউনিয়ন করবে। আর ইউ ক্রেজি? মাথা মতো ঠিক আছে আপনাদের? নারীদের সম্মানজনক কর্মসংস্থান করতে হবে, এটা যদি লক্ষ্য হয় তাহলে এমন ব্যবস্থা করেন দক্ষতার যোগ্যতা অনুসারে সকল নারীর কর্মসংস্থানের জন্য বাংলাদেশের পুরুষদের যদি আধা পেটা খায় থাকতে হয় তাহলে সেটাও বাংলাদেশের পুরুষেরা মেনে নেবে। কিন্তু এটা মানবে না, আগুন জ্বালাই দিবে। মাথায় রেখেন, আগুন নিয়ে খেলেন না। এই যে কমিশন, এরা কি নারী নীতি বিষয়টা বুঝে? আসেন সেটা বুঝে দেখি নারী নীতি কেমন হওয়া উচিত। রাষ্ট্রের কাজ হইল সব নাগরিকের জন্য যুক্তিপূর্ণ, কার্যকর এবং ন্যায্য নিয়ম তৈরি করা। মোট কথায় নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা। কি অধিকার? লিগাল রাইট, পলিটিক্যাল রাইট আর ইকোনমিক রাইট, এই তিনটা। এটাই রাষ্ট্রের নির্দিষ্ট কাজের এলাকা, এটাই রাষ্ট্রের কাজ। তাহলে আসেন এই লিগাল, পলিটিক্যাল আর ইকোনমিক রাইটের প্রশ্নের গভীরে যাই। রাষ্ট্রের দায়িত্ব খুবই স্পষ্ট। এই দায়িত্বগুলাই সব নাগরিকের প্রতি রাষ্ট্রের দায়িত্বের সাথে যুক্ত। সব নাগরিকের অধিকার নিশ্চিত করা, এটা পলিটিক্যাল রাইট। আইন তৈরি এবং প্রয়োগ করা সব নাগরিকের জন্য, এটা লিগাল রাইট। আর সুযোগ এবং সম্পদের সমভাবে বিতরণ করা, এইটা ইকোনমিক রাইট। রাষ্ট্রকে নাগরিকের ইন্ডিভিজুয়াল রাইট প্রতিষ্ঠা করতে হয়। এই নারীবাদীরা ইসলাম কোপানির খায়েশ নিয়ে যেটা করতে যায় সেটা হইতেছে নারীর সম্পত্তির অধিকার নিয়ে কথা বলে। তারা বলে ধর্মের জন্য নারীরা বৈষম্যের শিকার হচ্ছে, সেজন্য বলছে ধর্মীয় অনুশাসন মানায় বৈষম্যের শিকার হয় নারীরা। এই বৈষম্য থেকে বাঁচতে বাবার সম্পত্তিতে নারীর সমান অধিকার দরকার। এটা হিন্দু মুসলমান কেউই মানবে না। আচ্ছা বলেন তো, সম্পত্তি তো আমার, সেটা আমি কিভাবে বন্টন করব আমার উত্তরাধিকারের কাছে, সেটা একান্তই আমার ইচ্ছা। এটাকে আইনের ভাষায় বলে উইল। আপনারা শোনেন না উইল করে দিয়ে যায়? বিদেশে দেখেন না বিড়ালের নামে উইল করে দিয়ে যায়। আমার সম্পত্তি আমি যাকে খুশি লিখে দেবো, আমি আমার সন্তানদেরকে না দিয়ে আমি বিড়ালকে দিয়ে যাব। এটা আমার ইচ্ছা, এটা আমার উইল। এইখানে কারো কিছু বলার নাই। রাষ্ট্র দেখবে আমার যেটা ইচ্ছা সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা, এটাই রাষ্ট্রের অধিকার, এটাই রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের বলার কথা না আমি কাকে কতটুকু দেব সম্পত্তি, এইটা রাষ্ট্র ঠিক করে দেবে না। রাষ্ট্র আমার ইচ্ছাকে মর্যাদা দেবে, সেটাই রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু এই নারীবাদীরা বলে সম্পত্তিকে সমানভাবে ভাগ করে দিতে হবে। আমি যদি আমার মেয়েকে বেশি দিতে চাই, পারবো না? অবশ্যই পারবো। এটাই আমার উইল। আমার ব্যক্তিগত সম্পত্তি আমি কিভাবে আমার উত্তরাধিকারের কাছে দেব সেটা একান্তই আমার নিজের সিদ্ধান্ত। দুনিয়ার কোনো রাষ্ট্র এটা হাত দেয় না। ইউরোপে কেউ মানবে যদি রাষ্ট্র বলে তুমি তোমার উত্তরাধিকারের মধ্যে এইভাবে বন্টন করে দাও সম্পত্তি? মানবে না। কিন্তু বাংলাদেশের নারীবাদীরা এটা করতে চায়, কারণ এই অসিলায় তারা ইসলাম কোপাইতে পারে। এটা ইসলাম কোপানির ইন্ডিয়ান তরিকা। তো এখন কইতে পারেন দাদা কিছু এলে ইন্ডিয়া ঢুকায় দেয়। জি না ভাই, বুঝাই দিই। আপনারা ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি মোদি গ্রাস করতে চায়, শুনেছেন না? কিভাবে গ্রাস করতে চায় জানেন? ইউনিভার্সাল সিভিল কোডের নামে। এইটা কি? এই ওয়াকফ সম্পত্তি যেটা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এই তিনদের জন্য দাঁড় করা হয়, তার পরিমাণ হইতেছে 6 লাখ একরের বেশি ভারতে। এটা মুসলমানদের একটা বিরাট বড় সম্পদ, সামাজিক সম্পদ। এই বিশাল সম্পদের উপর আজ সবচেয়ে বড় হুমকি হয়ে উঠছে তথাকথিত ইউনিফর্ম সিভিল কোড। এর মানে হচ্ছে সব ধর্মের জন্য এক আইন চাই। শুনতে খুব সুন্দর, কিন্তু প্রশ্ন হইল এই এক আইনের সুতায় তারা কি মুসলমানদের ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দিতে চায়? আসলে চায়। হ্যাঁ, ওয়াকফ মানে হচ্ছে স্থায়ী দান। এই সম্পত্তি কেউ বিক্রি করতে পারে না, উত্তরাধিকার দাবি করতে পারে না। এটা গরিব দুঃখী আর ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। ইউনিফর্ম সিভিল কোড চালু করে বলা হবে সব দান হবে এক নিয়মে, ধর্মীয় ভিত্তিতে দান না।
বোঝা যাচ্ছে না? এর মানে ওয়াকফকে অসাংবিধানিক বলে বন্ধ করার রাস্তা তৈরি করা হচ্ছে। ওয়াকফ বোর্ডকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে না, মুসলমানদের দানের উপরে সরকার বৈশা পড়বে। এটা শুধু আইন না, এটা একটা অর্থনৈতিক আক্রমণ। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় এবং জনহিতকর সম্পদ এখন রাজনৈতিক টার্গেট হয়ে গেছে। তাই ইউনিফর্ম সিভিল কোড এইটা মুসলমানদের অধিকার উচ্ছেদের জন্য। ভারতের মুসলমানদের জন্য এই লড়াই শুধু বিশ্বাসের না, এটা অস্তিত্বের লড়াই। এখন এই ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে হিন্দুত্ববাদী মোদির অস্ত্র, যা দিয়া মুসলমানদের সম্পদ, তার শক্তিকে, তার সমাজকে খর্ব করতে চায়। এই ইউনিভার্সাল সিভিল কোডের বাংলাদেশি ভার্সন হচ্ছে সম্পত্তিতে নারীর সমান অধিকার। এইটা দিয়ে ইসলাম কোপানি যাবে। এইটা ইন্ডিয়ান প্ল্যান। এই যে দেখেন না কুচুখিতি, এটা স্ট্রংলি এগ্রি করেছে, স্ট্রংলি ইংরেজিত কইছে, ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? এবার মিলে যে কুচুখিতির টাকা টুকা যে দেয় ওয়াকার, সে ইন্ডিয়ার বাংলাদেশি প্রজেক্টের এক্সটেনশন সন্দেহ আছে। এইভাবে কে কার কইয়া খেলে সেটা ফসাদ কইরা বাইরে হয়ে যায় মাঝে মাঝে। সম্পত্তিতে নারীর সমান অধিকার দিলে কি সমস্যা হবে? আসেন বুঝে দেখি। প্রথম কথা হচ্ছে এটা ধর্মীয় বিধান, যে যার ধর্মের বিধান মানবে। আমি আমার সম্পত্তি কাকে কিভাবে দেবো এটা ব্যক্তির সিভিল লিগাল রাইট, এটা হাত দেওয়ার অধিকার রাষ্ট্রের নাই। ধর্মের বিধানগুলো তো এমনি এমনি আসে নাই, এর পিছনে যা লজিক সেটা আমি যাব না, এটা ধর্মীয় নেতারা ব্যাখ্যা করবেন। আমি আমাদের সোশ্যাল ফেব্রিকের আলাপ করব, যা হাজার হাজার শতাব্দীর ভিতর দিয়ে গড়ে উঠছে। সেই সোশ্যাল ফেব্রিক নষ্ট হয়ে যাবে। কি সেটা? সেটা ভয়ঙ্কর একটা বিষয় হবে। বোন ভাইয়ের চাইতে ধর্মীয় বিধান অনুসারে পিতার সম্পত্তি কম পায়, এটা অঙ্কের হিসাব। কিন্তু সেই কম পাওয়াটা বহুগুণে বাইরে যায় একটা সামাজিক ঘটনায়, একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমাদের সমাজে মায়ের পরে একজন ছেলের কাছে সবচেয়ে মূল্যবান সম্পর্কটা কোনটা? কোনটা? মামা। দুইবার মা ডেকে আমরা এই মামার সম্পর্কটা তৈরি করি। আমি যে আবদার এমনকি মায়ের কাছেও করতে পারি না, সেই আবদার আমাদের কালচারে মামার কাছে করতে পারি। মামার বাড়ির আবদার এটা বলি না, এটা কি মামার বাড়ি পাইছো এটা বলি না। এটা কেমনে আসে? ওই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যেই অতিরিক্ত সম্পত্তি পায় মামা, তার কারণে এমন একটা মধুর কেমিস্ট্রি মামার উপরে পড়ে যে মামার সম্পত্তির উপরে, মামার বাড়ির উপরে ভাগনার একটা আলাদা অধিকার জন্মায়, সামাজিক অধিকার, ভালোবাসার অধিকার। ওই যে বলে না, তাই 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 মামার বাড়ি যায়, মামা দিল দুধ ভাত, দুয়ারে বসে খাই। তারপরে ওই যে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। মামার বাড়ি মধুরহারি, মামা ভাগ্নে যেখানে, আপদ নাই সেখানে। এই যে মামার ভাগ্নের কেমিস্ট্রি আমাদের সমাজে এটা আর কোথাও পাবেন না। কাকার সাথে এই কেমিস্ট্রি হয় না কেন? কারণ ওই ধর্মের অনুশাসন শুধু সম্পত্তির অধিকার ঠিক করে দেয় নাই, সেটার সাথে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে দিচ্ছে যেন বোনের ছেলে মেয়ের মামার উপরে এক স্নেহের, ভালোবাসার, নির্ভরতার একটা সম্পর্ক তৈরি হয়। এই নারীবাদীরা সেটাও ভেঙ্গা দিবে। আপনি দেখছেন এরা এতটাই নির্বোধ, যারা হাজার বছর ধরে গড়ে ওঠা একটা সমাজকে মুহূর্তের মধ্যে কলমের খোঁচায় ধ্বংস করে দিতে চায়। এতই নির্বোধ এরা। প্রফেসর ইউনূস মাঝে মাঝে ভুলে যান উনি কোথায় থেকে ক্ষমতা পেয়েছেন, ওনার ক্ষমতার উৎস কি। আমরা এটা উঠে ওনাকে মনে করে দিতে চাই। উনার ক্ষমতার উৎস বাংলাদেশের আপামর জনগণ। এই আপামর জনগণই প্রফেসর ইউনূসের সরকারকে ক্ষমতায় রাখছে। প্রফেসর ইউনূসের ক্ষমতার উৎস মানুষ, এটা যতক্ষণ পর্যন্ত মনে রাখবেন ততক্ষণ পর্যন্ত প্রফেসর ইউনূস শক্তিশালী। সাধারণ মানুষ উনার পিছন থেকে সরে গেলেই উনি শক্তিহীন। ওনাকে উষ্টা দেওয়ার জন্য অনেকে মুখায় আছে, ইন্ডিয়া মুখায় আছে, ওয়াকার মুখায় আছে, বিএনপি মুখায় আছে, আওয়ামী লীগ মুখায় আছে। এরা কেউ সফল হইতে পারতেছে না, কারণ সাধারণ মানুষ পাহাড়ের মতো দৃঢ় ঐক্য নিয়ে প্রফেসর ইউনূসের পিছনে দাঁড়াইছে। প্রফেসর ইউনূস তার এই ক্ষমতার উৎসকে যদি অস্বীকার করেন, সেই মুহূর্তে ওনার পতন, ওনার সমস্ত শত্রু ওনাকে ধ্বংস করে ফেলবে। তাই প্রফেসর ইউনূসের প্রতি এটা সতর্ক বার্তা। বাংলাদেশের সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ, এর বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না। আপনি মনে রাখবেন বাংলাদেশের খুব সাধারণ মুসলিম সমাজ আপনার পেছনে দাঁড়াইছে। তার সমস্ত সমর্থন, আত্মার সমস্ত শক্তি নিয়ে আপনি শক্তির ভালোবাসাকে উপেক্ষা করবেন না। এর পরিণতি হবে ভয়ানক। এই নারী নীতিতে কি আছে আমরা পুরোটা পড়ে দেখিনি, কিন্তু যেই স্যাম্পল বা ট্রেলার দেখলাম তাতে বাংলাদেশের সাধারণ মানুষ শঙ্কিত। আমি আশা করব সাধারণ মানুষের সংখ্যাকে গুরুত্বের সাথে বিবেচনা করবেন। এই নারী নীতি ব্যাপক পর্যালোচনা ছাড়া কোনো সংস্কারের পথে অগ্রসর হওয়া উচিত হবে না। প্রফেসর ইউনূস, আপনি যদি এই জাতির উপরে ভর কইরা এই দেশের মানুষকে পেছনে রেখে হঠাৎ করে এমন কিছু চাপায় দেন যা এই সমাজ চেনে না, মানে না, বিশ্বাস করে না, তাহলে এই জাতি কিন্তু একসময় আপনাকে প্রশ্ন করবে। আপনার শক্তি কিন্তু বিদেশি মিডিয়া না বা ডোনাররা না, আপনার শক্তি এদেশের আপামর জনগণ, মুসলমান, তাদের সন্তান, যাদের হৃদয়ে আপনার উপরে এখনো বিশ্বাস আছে। আপনি যদি সেই বিশ্বাস ভেঙে ফেলেন, যদি ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ, পারিবারিক কাঠামোকে না বুঝে বিদেশি এনজিওর ফর্মুলা দিয়া রাষ্ট্র চালাইতে যান, তাহলে আপনি টিকবেন না। কারণ এই দেশ কোনো ল্যাবরেটরি না,
এই জাতি গিনিপিগ না, এই জাতি 24-এর বর্ষা বিপ্লবের রক্তে দাঁড়ানো, ইসলামের শেকড়ে বাঁধা সামাজিক পারিবারিক বন্ধনে গড়া জাতি। এটাই আপনার ক্ষমতার আর বৈধতার উৎস। আপনি যদি এই জাতিকে এনজিও বানাইতে চান, তাহলে এই জাতি আপনাকে রাজনীতির ইতিহাসে একটা দুঃখজনক ব্যর্থতা হিসেবে মনে রাখবে। এখনো সময় আছে, সাধারণ মানুষের ভাষা বোঝেন, ধর্মের প্রতি তাদের আবেগ বুঝেন, এই মাটির গন্ধ বুঝেন। না বুঝলে আপনি থাকবেন হয়তো পদে, কিন্তু মানুষের হৃদয়ে থাকবেন না। মনে রাখবেন, এই জাতি অনেক ধৈর্য ধরে, কিন্তু একবার যদি জায়গা ওঠে, ফাগুনের আগুনের মতো ছড়ায় পড়ে, সেই আগুন কিন্তু কারো ক্ষমতা দেখে না, পদ দেখে না, অতীত দেখে না, ইতিহাস দেখে। ইতিহাসের এক সময়ের মহানায়কের স্মৃতি বিজড়িত বাসভবন মুহূর্তেই গুড়ায় দেয় প্রবল ঘৃণায়। তাই সতর্ক হন, সংলগ্ন হন, এবং সবচেয়ে বড় কথা, মানুষের কথা শোনেন, আমাদের কথা শোনেন। আপনার ক্ষমতার আসল মালিক তারাই। ইনকিলাব জিন্দাবাদ। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আজকের ভিডিওটা মূলত পুলিশের বিষয়ে। আমার পুরো সাংবাদিকতার ক্যারিয়ারে আমি জীবনে একবার মনে হয় এই পুলিশের পক্ষে নিউজ করেছি। সেটা হচ্ছে এই যে গেল ঈদ গেল, এই ঈদের মধ্যে পুলিশের পক্ষে একটা নিউজ করেছিলাম, ব্যাপক তেল দিয়েই করেছিলাম। কারণ হচ্ছে পুলিশকে একটু তেল দিয়ে তৈলাক্ত করে তারপরে ভালো একটা পজিশনে আনার জন্য। মানে ধরেন পুলিশের বাংলাদেশ মানে পুলিশ ভাই আপনারা রাগ করেন না, আপনাদের চরিত্রটাই বানানো হয়েছে। এখানে কেউ সৎ থাকলেই তার চাকরি করা কঠিন। অনেক সৎ মানুষ আছেন আপনারা, কিন্তু সংস্থাটা মূলত করাপ্টেড একটা সংস্থা। এখানে মানে অন এভারেজ বলে দেওয়া যায় পুলিশ ঘুষ খায়, এটা বলা যায়। যদি আপনাদের আলোচনা একটু বেশি আসে, কেন আসে এটা বলতে পারেন যে খালি আমাদের নিয়ে আলোচনা হয়। কারণ হচ্ছে একটা মানুষের যদি সমস্যা হয়, কেউ যদি দুর্নীতি দমন কমিশনে কোন একটা ফাইলের জন্য যে তার শুধু ওইটার জন্যই কাজ, একটা ভূমি অফিসে গিয়েছে শুধু ভূমির জন্যই কাজ, কিন্তু পুলিশ এমন একটা জায়গায় সব কিছুর জন্য আপনাদের দ্বারস্থ আমাদেরকে হতে হয়, যে কারণে আপনাদের আলোচনাটাও বেশি আসবে, খুব স্বাভাবিক। এবং আপনাদেরকে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছে জননিরাপত্তা রক্ষার জন্য। সো আপনার উপরে দায়িত্বটা অনেক বেশি। এটা বলতে পারেন যে একজন পুলিশ যদি ভালো হয় এবং সে যদি একজন মানুষকে সেবা দেয়, আমার মনে হয় এর চাইতে বেহেস্ত পাওয়ার সহজ উপায় আর পৃথিবীর ভেতরে কোনো চাকরি আছে কিনা আমি জানি না। আমার মনে হয় পুলিশ এবং ডাক্তার এই দুইটাই সবচাইতে খুব ক্লোজলি মানুষকে সেবা দেওয়ার আসলেই দুইটা জায়গা। তো এই কারণে আপনাদের নিয়ে আলোচনা সমালোচনা বেশি হবে, খুব স্বাভাবিক। তো আমরা অনেক কিছু জানি 5 তারিখের পর থেকে কোন কোন ডিআইজি, খুলনার কোন বিশেষ ব্যক্তি, কারা কারা কোটি কোটি টাকা, শত শত কোটি টাকার মালিক হয়েছেন, আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন পদে বসাচ্ছেন, ট্রান্সফার করছেন, পদোন্নতি দিচ্ছেন, এসব আমরা জানি। আমার সাথে জেলখানায় যাদের কথা হইতো আওয়ামী লীগের সময়ে, তাদের মধ্যে একজন ডিআইজি জেল খেটেছেন। খুব ব্যস্ততার ভেতরে কাজ করতাম। বাংলাদেশের সাথে সময়ের একটা পার্থক্য আছে, যে কারণে অনেকের সাথে কথা বলা হইতো না। কিন্তু নিজের পরিবারের কারো ফোনও যদি মিস করতাম, ওই ব্যক্তির ফোনটা মিস করতাম না, কারণ উনি জেলখানায় থেকে সময় পায় না। যখনই ফোন দিত ফোনটা ধরতাম, কথা হইতো দীর্ঘ সময়। কথার আগে পরে আল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, নামাজ রোজার বাইরে কোনো কথা নাই। তো আমার এদের প্রতি আবার একটা দুর্বলতা আছে, খুব ভালোবাসতাম, সম্মান করতাম। 5 তারিখের পরে শুনি শুধু মালের উপরে আছেন উনি। আরে শালা, তোর তো মানে তো এখানে মেরে ফেলা দরকার ছিল। তুই এত বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে, এর পরেও মনে হয় জেল থেকে বেরিয়েছিস, এটাই তো জীবনের সবচাইতে বড় নিয়ামত হওয়া উচিত। টাকা পয়সা এমনি খাওয়া লাগবে, জমি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, জমির বায়না দিচ্ছেন, এলাহি কারবার। এগুলো কিন্তু আমরা জানি। আমি যদি এখন ওই পঞ্চগড়ের সীমান্তের থানার একজন বাসিন্দাকে জিজ্ঞেস করি, ভাই 5 তারিখের আগে আর এই যে আজকে 5 তারিখের পরের পুলিশের ভেতরে ঘুষের যে লেনদেন, এটা পরিবর্তন হয়েছে কোনো? আমি একদম নিঃসন্দেহে বলে দিলাম, অনেক মানুষ আমাকে জবাব দিবেন যে ভাই কিছু কিছু ক্ষেত্রে আগের চাইতে ভয়ঙ্কর অবস্থা। কারণ আগের যারা ছিল, 5 তারিখের আগে যারা ছিল, তারা তো অলরেডি খেটে পেট মোটা হয়ে আছে। ছেলের নামে, ছেলের বউর নামে, মেয়ের নামে, জামাইয়ের নামে, মেয়ের শ্বশুর বাড়ির নামে,
নানান জনের নামে টাকা পয়সা বাড়ি গাড়ি করে জমি জায়গা কিনে ব্যাংক ট্যাঙ্ক সব বোঝাই করে এরপরে বিদেশে পাচার করেছে। তাদের পেট অলরেডি মোটা, তারা তখন ওই হস্টজ করে এসে এখন একটু সম্মান টম্মান কমানোর জন্য এলাকার মানুষজনদের ঈদে যায়, জাকাতে শাড়ি টাড়ি দেয়। কিন্তু এখন যারা এসছেন 15 বছরের অভুক্ত ভুকা নাঙ্গা, ওনারা এসে যা পাচ্ছেন তাই খাচ্ছেন। কে বিএনপি আওয়ামী লীগ কি কোনো দেখা দেখি নাই আর, তারপরে আমরা চুপ করে আছি। পুলিশকে একটু সুযোগ দিচ্ছি। কেন দিচ্ছি জানেন? কারণ আগের মতো ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা লোকজনরে ধরে নিয়ে যায় না, এখন আর ক্রস ফায়ার হয় না, গুম হয় না, খুন হয় না, বিএনপি জামাত করার কারণে কাউকে ঘর থেকে বাইরে যেয়ে থাকতে হয় না। এই কারণে চুপ আছে। এবং এই ভারতীয় আধিপত্যবাদ যেটা আর আওয়ামী লীগ, এদের বিরুদ্ধে আপনারা কাজ করবেন। এই স্বপ্ন থেকে আপনাদের অনেক কিছুকে আমরা, কারণ রাতারাতি তো সম্ভব না। আমি যদি এখন বলি যে সব ঘুষমুক্ত হয়ে যাবে, কোনো জায়গায় হবে না, শুধু পুলিশ হবে, এটা মনে করার কোনো কারণ নেই। দেশটাই দুর্নীতি দিয়ে ছেয়ে গিয়েছে। এটা সেই শেখ মুজিবের হাত ধরে এই দেশে ঢুকেছে, এখনো আছেই। কিন্তু আমরা যেটা চাই সেই জায়গাটা কি ঠিক আছে? আপনাদেরকে যে এত কিছু ছাড় দেওয়া হবে, কেন ছাড় দেওয়া হবে? বাউফল থানার ওসি, সেই বাউফল থানার ওসিরে আমি একদম তার প্রমাণ সব সহ সেখানে নিউজ গেল। গরু চুরি করাচ্ছে সে মানুষে দিয়া। খোঁজ নেন এলাকায় যায়, আইজিপি পর্যন্ত তার সেই নিউজ আমি পাঠালাম। সে ওসি চ্যালেঞ্জ করে, এলাকার মানুষের কাছে চ্যালেঞ্জ করে, তারে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টাও নাকি তারে বাউফল থানা থেকে সরাইতে পারবে, সে নাকি এত বড় পাওয়ার নিয়ে আছে। তো সে ওসির এখন পর্যন্ত সরানো হয় নাই, কিচ্ছু বলি নাই। ঠিক আছে, ওসি তো তারা সরান নাই, ওকে ঠিক আছে। ওসি আর কি করবে এক থানার ভেতরে? মাসুদ করিম সিটিটিসি, এই সংস্থাটার কাজ হচ্ছে, প্রতিষ্ঠিত হয়েছে মনিরুলের হাত ধরে, জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে জঙ্গি বানানো আর পৃথিবীর কাছে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিতি দেয়া। সে মাসুদ করিমকে এনে 5 তারিখের পরে বসানো হলো সিটিটিসি। বেশ কয়েকদিন বলেছি এই মাসুদ করিমের নাম, আজকে হাতে ধরায় তারপরে বলে দেই মাসুদ করিম কে, সেটা আপনারা দেখেন একটু। 3APBN খুলনা, এই যে এই পেজে, এই পেজটা হচ্ছে মাসুদ করিম এই 24-এর যে আন্দোলনের আগেও সে ওইখানে ছিল। 24-এর আগস্টে জুলাইতে আন্দোলন না, এই মে পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে ওর আব্বা শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছেন আমার ট্যাক্সের টাকায় চলা ইউনিফর্ম পরে। সেই ব্যক্তি আজকে এসে নিজেকে ডিপ্রাইভড দাবি করেছে, বঞ্চিত দাবি করে তারপরে তিনি সিটিডিসির মতো একটা সংস্থার প্রধান হয়ে তিনি বসে গিয়েছেন। এখন যে ভালো হয়ে গিয়েছেন সেটাও না। প্রথম ওরিয়েন্টেশনে মাসুদ করিম তার অফিসারদেরকে বলেছেন যে এটা মনিরুল স্যারের নিজের হাতে গড়া একটা প্রতিষ্ঠান, আমাদের এর সুনাম ক্ষুণ্ণ রাখতে হবে। সেই সুনাম ক্ষুণ্ণ রাখতে গিয়ে তিনি কি করছেন, একজন অফিসার, তিনি, তাকে আমি পাঠিয়েছিলাম ওই আওয়ামী লীগের বিভিন্ন পেজে, তারপর ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর ভিতরে তারা ওই যে নাশকতার যে পরিকল্পনা করছে এরকম কয়েকজনের নাম্বার সহ আমি একটা ভিডিও পাঠিয়েছি। আমার ভাই এটা একটু দেখেন। তারা চেয়েছিল একটা অভিযান চালাতে, এই নাম্বারগুলো ধরে ধরে তাদেরকে ধরার জন্য। দেশেই আছে তারা। মাসুদ করিমের কাছে যখন পারমিশন আনতে গিয়েছে, মাসুদ করিম তাকে বলেছেন যে ছাত্রলীগ ধরা আমাদের কাজ না, উনি শুধু জঙ্গি ধরবেন, বাংলাদেশে প্রচুর জঙ্গি ধরবেন উনি। সেই জঙ্গি ধরতে গিয়ে এই গতকালকে ওই উত্তরা থেকে 3-4টা বাচ্চা ছেলেকে ধরে এনেছে, নিরীহ একদম ইনোসেন্ট ছেলে পেলে, মেধাবী ছেলে পেলে, তাদেরকে ধরে এনেছে। এই তালিকা তিনি কোথায় পেয়েছেন? আওয়ামী লীগের সময়ের যে তালিকা, সেই তালিকা দেখে তিনি এখন অভিযান পরিচালনা করছেন। সেই মাসুদ করিম আপনার শেখ মুজিবের জন্মদিন 15ই আগস্ট, শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে শুরু করে মুসলমানি দিবস, সব দিবসে গিয়া তিনি এই ফুল টুল দিয়ে আসতেন। এখানে এসে তিনি এডিসি নাজমুলের কথা, আপনারা বহুল প্রচলিত এই নাম, এডিসি নাজমুলকে তিনি তার দলে রেখেছেন।
এরকম আরো বেশ কয়েকজন আওয়ামী ঘেঁষাব অফিসারকে এনেছেন, যারা শেখ হাসিনার সময় বিভিন্ন ধরনের জঙ্গি নাটক সাজানোর ওস্তাদ, এদেরকে তিনি দলে এনেছেন, তাদেরকে নিয়ে এই কাজগুলো করছেন। গত সপ্তাহের একটা ঘটনা, ওইখানে এডিসি ফরহাদ নামে একজন, এই ব্যক্তি আওয়ামী লীগের সময় চাকরি ছেড়ে দিয়ে আমেরিকা চলে এসেছিলেন 2021-22 বা কোনো একটা সময়ে। তাকে পলাতক দেখিয়ে আবার আওয়ামী লীগ, মানে তাদের সরকারি যে অন্য কোনো অভিযোগ নেই, যেহেতু সরকারি যে নিয়ম থাকে, তাকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে আবার মামলা বা বিভাগীয় কিছু একটা করা হয়েছিল। যাই হোক, সেটা আওয়ামী লীগের সময়। 5 তারিখের পরে তাকে আবার পুলিশ থেকে বলা হয়েছে যে তুমি আসো দেশে। সে খুব মেধাবী অফিসার, এখানেও আপনার একটা মোবাইল কোম্পানিতে আইটিতে জব করতো। তো মেধাবী যেহেতু, তাকে বলে তোমাকে আমাদের দরকার, তুমি এসো। তাকে নিয়ে এই মাসুদ করিমের এখানে নিয়ে দিয়ে আসা হয়েছে। মাসুদ করিম তাকে চায়নি। এখন এই লোকের এখানে গত সপ্তাহে হারুন ইজার গিয়েছিলেন মামলা সংক্রান্ত কথাবার্তা বলতেই। তারপরে সিটিটিসি এবং বাংলাদেশে ইয়েদেরকে নিয়ে যেই অবস্থা আমাদের বোঝানো হয়েছে এতদিন ধরে, যে বাংলাদেশ একটা বিশাল জঙ্গি রাষ্ট্র, এখানকার দাড়ি টুপিওয়ালাদের কাজই হলো খালি বোম বানানো আর মানুষের খালি মারা, এই ধরনের একটা চিত্র তৈরি করা হয়েছিল। তো হারুন ইজারকে তো বানানো হয়েছে বিশাল বড় এক জঙ্গি, সে ওইদিকে আরো অনেক আলেমদেরকে এইভাবে কালার করা হয়েছে। তো এই লোকটা শুনেছে এতদিন একটা, কিন্তু ভিতরে যেয়ে দেখে ঘটনা আরেকটা। তো ওর কাছে খুব খারাপ লেগেছে যে আমরা তো এতদিন ধরে জানি আপনি বিশাল বড় এক সন্ত্রাসী, এই তাহলে ঘটনা। তো সে ওনার সাথে আবার একটা ছবি তুলে সেটা পোস্ট করেছেন ফেসবুকে। সেই পোস্ট আবার নিয়ে মোহাম্মদ আলী আরাফাত, ওই যে হিরো আলমের কাছে যিনি হেরেছিলেন, সেই মোহাম্মদ আলী আরাফাত, শমী কায়সারের 6 নম্বর স্বামী, তিনি গিয়ে করলেন কি, টুইটারে তিনি পোস্ট করলেন। টুইট করার পরে সেইটার প্রেক্ষিতে এই যে মাসুদ করিমের ওস্তাদ মোহাম্মদ আলী, মাসুদ করিম তার ওই পোস্টের কারণে তিনি কারণ দেখিয়েছেন যে আমেরিকান এমবেসি নাকি বিশাল অ্যাকশনে যাবে, এরকম কিছু করার কারণ দেখিয়ে তিনি সেই এডিসি ফরহাদকে এখান থেকে সরিয়ে দিয়েছেন। অথচ সেই এডিসি ফরহাদ এই জুলাই আগস্টের আন্দোলনের সময় সে ছাত্রদের পক্ষে ফেসবুকে পোস্ট করত। সে 5 তারিখে প্রথম মনিরুল পালিয়ে যাওয়ার তথ্য দিয়ে তার ফেসবুকে পোস্ট করে, এখানে আছে সেই পোস্ট। সেই ব্যক্তিকে তিনি সিরাজগঞ্জে বদলি করেছেন। এই হচ্ছে মাসুদ করিম। আমরা পুলিশের ভেতরে এত আলোচনায় আজকে আর গেলাম না, শুধু একটুখানি আপনাদেরকে বলে যেতে চাই, পুলিশের আইজিপি, কমিশনার থেকে শুরু করে যারা যারা আছেন, যেই ডিআইজিদের কথা বললাম, কাদের কথা বলেছি আপনারা নিশ্চয়ই জানেন, আমরা এখন আর নাম বলতে চাই না। এইসব অফিসার আওয়ামী লীগ, ভারত, প্রথম আলো, ডেইলি স্টার, জঙ্গি নাটক সাজানোর সাথে যারা জড়িত, আওয়ামী লীগের সময় যারা ডিএমপিতে নানান ধরনের নাশকতার কথা বলে বিএনপি জামায়াতের উপর স্টিম রোলার চালিয়েছে, তাদের ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে। যদি না নেন, আপনার এই চেয়ার কিন্তু বেশি দিনের না। আপনারা যারা এখন চেয়ারে এসে বসেছেন, তারা কয়দিন পরে থাকবেন না। আপনাদেরকে আজকে বলছি, আমি আইজিপিকে পর্যন্ত এই বিষয়গুলো জানিয়েছি। ওনাদের মনে হচ্ছে যেন সুরসুরি লাগে, চুলকাইলে সুরসুরি লাগে, খুব একটা টের পায় না আসলে সুরসুরিটা দিচ্ছে কোত্থেকে। কয়দিন পরে কিছু করার থাকবে না, না মাসুদ করিমরে সরাইতে পারবেন, না আমারে কিছু করতে পারবেন। মান সম্মান নিয়ে থাকতে দিব না সমাজে। আমরা অনেক কিছু মেনে নিচ্ছি, মেনে নিব, কিন্তু এই জায়গায় ঠিক হইতে হবে। আওয়ামী লীগের লোকজনরে পুলিশে এত লোক বিএনপির কোত্থেকে আসলো? আমরা তো 4 তারিখেও তো আমার শেষ ভিডিও ছিল যে যারা আজ পর্যন্ত, এখনো পর্যন্ত আপনাদের সময় আছে সরকারি অফিসে সচিব নাকি সবই নাকি এখন বিএনপি আর জামাত। আরে এত বিএনপি জামাত থাকতে আপনারা একজন তো সরলেন না, পর থেকে সরে আসতেন। এত বড় হত্যাকাণ্ড চলছে এই দেশের, রিক্সাওয়ালা পর্যন্ত পাশে এসে দাঁড়িয়েছে, গার্মেন্টস এর কর্মী পাশে এসে দাঁড়িয়েছে, বস্তির মানুষ এসে রাস্তায় দাঁড়িয়েছে ছাত্রদের পক্ষে। আপনারা কেউ গিয়ে তো দাঁড়ালে একজন মানুষও তো যান নাই। আমরা যে এত বলা বলি করেছি যে আপনারা যারা সরকারের বিরুদ্ধে আছেন, আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান, একজনও আসলেন না। 6 তারিখে সব সচিবালয় পুরা বিএনপি আর জামাতে ভরা। এত বিএনপি জামাত দেশে ছিল, এত পুলিশ অফিসার দেশে ছিল। আমরা তো জানি এই যে পুলিশের যে এএসপি যে বিসিএস নিয়োগ দেয়,
14 গোষ্ঠী হিসাব করে তারপর আপনাদেরকে নিয়েছে। আপনারা আওয়ামী লীগ করতেন, এদেরকে সরানো উচিত। প্রচুর লোক আছে বেকার দেশে, গেল কয়েকটা বিশেষ, সব কটারে বাদ দিয়ে দেওয়া দরকার। আমার পরিচিত যা হইলো তারা বাদ দিয়ে দেওয়া উচিত। আপনি চাকরি পাইলেন কেমনে? এগুলোর বাদ দেন। বিশেষ করে যেগুলি এমপির কাছ থেকে ওই যে এনেছে, ফর্ম এনেছে, যে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, সে আমার ছাত্রলীগের সক্রিয় একজন কর্মী, আমি তার কামনা করি, যে একটা দেয় না প্রত্যয়ন পত্র, এগুলো এনে যারা চাকরিতে সব কটা এখানে, ও নিজে স্বীকার করেছে ও ছাত্রলীগ করে, ও চাকরির সময় লিখিত দিয়েও চাকরিতে ঢুকেছে। আপনি এত হইলেন কেমনে? ইরা আছে, আহত পরিবারের সদস্য আছে, পুলিশে ঢুকান। গত কয়েক বছর ধরে সেই ভিপি নূর থেকে শুরু করে এই পর্যন্ত যারা এই কোটা সংস্কার আন্দোলন করেছে, কারোর কোথাও চাকরি দেয় নাই। শুধু এই কারণে আপনার বিসিএস টিকেছে, বিভিন্ন ভাইবা পরীক্ষায় টিকেছে, তারপরে পুলিশ ভেরিফিকেশনে গিয়ে তাদের চাকরি হয় নাই। শুধু এই কারণে ওদের এখানে চাকরিতে দেন। নিহত হয়েছে যে পরিবার, তাদের পরিবার থেকে এসে পুলিশে দেন। এরা কোনোদিন বিট্রে করবে না। অতএব আমি মনে করি এটা অনেক বড় দায়িত্ব হয়ে যায় যদি নাও করেন। যারা আওয়ামী লীগের আছে, আমরা কিন্তু খোঁজ খবর নিয়ে পাইয়া যাব। আপনারা না চাইলেও চলে আসবে আমাদের কাছে। যদি এদেরকে খুব দ্রুত গতিতে অ্যাকশন এদের বিরুদ্ধে না নেওয়া হয়, আমি নাম ধরে ধরেই বললাম, আইজিপি থেকে শুরু করে যারা যারা আছেন এগুলোর সাথে, ছাত্রদের হত্যা মামলা, সেই মামলারে আপনারা আইসা বলেন আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ছাড়া ধরা যাবে না। 2 দিন আগে ওসি, এই ডিএমপি কমিশনার সাহেব একটা নির্দেশনা দিয়েছেন ওসিদেরকে, যে এখন থেকে হত্যা মামলা আসামিদেরকে ধরার জন্য ওসিরা দায়িত্ব পালন করতে পারবে, কারো পারমিশন লাগবে না। এই আওয়ামী লীগের ইদানিং মিছিল টিছিল শুরু হওয়ার পরে এই দায়িত্ব দিয়েছেন, এই 2 দিন আগের সিদ্ধান্ত এটা। অতএব আমরা আপনাদের ব্যাপারে অনেক ছাড় দিব। আমাদের এই যে দাবি 5 তারিখের আগে থেকে এখন পর্যন্ত ওই জায়গাতে আছে। আমাদের কোনো দয়া করা লাগবে না, আনুকূল্যতা দেখাইতে হবে না। আপনার কাছে ভাই চাকরি চাইতেও যাই নাই, বললাম যে গ্রামের গরিব মানুষ আছে, ভাই একটা চাকরি নিয়ে দে, মনে করে আমি মনে হয় বিশাল প্রভাবশালী বললেই মনে হয় চাকরি হয়ে যাবে। আমি তো এই ধান্দাবাজি করি না, কিন্তু মানুষের উপকার করার দরকার। তারপরে আপনাদের কাছে যাই না যে ভাই ওর একটা চাকরি নিয়ে দেন। কিন্তু আপনারা ক্রিম খাবেন, টাকা পয়সা জমাবেন, আওয়ামী লীগের লোকজনের নিয়ে ঘর সংসার করবেন, কিছুই বলবো না, এটা মনে করার কোনো কারণ নেই। পুলিশে যখন ধরা শুরু করবো না, চোখে মুখে অন্ধকার দেখবেন। ভালোই ভালোই আওয়ামী লীগের হত্যা মামলার আসামি যেগুলো আছে এগুলো ধরেন। আইন মন্ত্রণালয় গতকালকে আইন পাশ করেছে, আইন মন্ত্রণালয়েও হত্যা মামলার আসামিরা তাদের এই মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের আবেদন করতে পারবে। আসিফ নজরুল গতকালকে নিয়ম করেছে। পুলিশকে বলবো, যদি নাকি আপনার এলাকার আওয়ামী লীগের এই লোকজনের না ধরেন, পুলিশের ঊর্ধ্বতন যারা আছেন তারা যদি এই আওয়ামী লীগের লোকজনরা এখান থেকে না সরান, তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা দাঁড়াবো। যদি শান্তিতে থাকতে পারেন থাকেন, দেখা যাক কারা কত শান্তিতে থাকতে পারে। আশা করছি আপনারা এই ভিডিও পরিষ্টি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।